সালামু আলাইকুম। ক্ষমতা, এই ক্ষমতার যে কত কিছু আমরা সারা দুনিয়াতে দেখি। যখন আপনি ক্ষমতায় থাকেন মানে কোন লেভেলের আদর আপ্যায়ন, ভালোবাসা, সম্মান মানে সবকিছু পাওয়া যায়। আবার ঠিক এই একই ব্যক্তি যখন ক্ষমতা থেকে পড়ে যায় বা সরে যায়, তার পরিণতি যে কি হয় বাংলাদেশ গত 1 বছর দেখছে। তো ক্ষমতা এবং ক্ষমতার লড়াইয়ের মাঝখানে মাঝে মাঝে বলির শিকার হতে হয় কিছু মানুষকে। আর তেমনটাই ধারণা করছেন শেখ হাসিনার বোনের মেয়ে মানে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার যে লড়াইটা চলছে সেই লড়াইয়ে তিনি বলির পাঠা হয়েছেন। তার কোলাটেরাল আপনার কি বলা হয় যে ড্যামেজ হয়েছে। আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এই সরকার থেকে বেশ কয়েকটি মামলার ইস্যু সামনে এসেছে। আর আগামী সম্ভবত 2-4-10-20 দিনের মধ্যে তার সেই বিচারিক প্রক্রিয়া শুরু হবে। সরকার বলছে যে যদি টিউলিপ সিদ্দিক অনুপস্থিত থাকে তাহলেও সমস্যা নাই, তার বিরুদ্ধে বিচার চলবে। এখানে বেশ কয়েকটা অভিযোগ আছে। আর যদি সেখানে টিউলিপ সিদ্দিকী দোষী সাব্যস্ত হয় তাহলে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে যেই প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। এখন আদৌ কি বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে কোন প্রত্যর্পণ চুক্তি আছে, অথবা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর খুবই কাছের লোক কিয়ার স্টারমারের খুবই কাছের লোক টিউলিপ সিদ্দিকী, তাকে কি আসলে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনার ক্ষমতা রাখে? আসলেই রাখে না। কারণ কিয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ দেননি, আপনাদের খেয়াল থাকার কথা। আর টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলোকে বরাবরই তিনি নাকচ করে আসছেন। এমনকি তিনি তার সেখানে থাকা আইনজীবীদের মাধ্যমে বিষয়টাকে কিভাবে ডিল করা যায় সেটাই দেখছেন। তবে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টিউলিপ সিদ্দিকী আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের। সেখানে বেশ কিছু অভিযোগ আপনার সামনে নিয়ে আসছে। এবং কি আপনার যুক্তরাজ্যের অপরাধ তদন্ত সংস্থা যারা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে আমাদের দুদকের করা যে মামলা সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তারাও সেখানে তদন্ত করছে। এখন কি আসলে উঠে আসছে, কি উঠে আসে নাই। টিউলিপ সিদ্দিকী বলছেন বাংলাদেশের কিছু লোক ভুল করেছে এবং তাদের শাস্তি পাওয়া উচিত, কিন্তু আমি তাদের মধ্যে নই। সত্য হলো আমি শুধু কোলাটেরাল ড্যামেজ, কারণ আমার খালার সঙ্গে মোহাম্মদ ইউনূসের শত্রুতার পরিণতি এটা। এক্ষেত্রে আমি যে বড় শক্তির সাথে লড়াই করছি তাতে কোনো ধরনের সন্দেহ নেই। আর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেটা আসছে এটা তার কাছে নতুন নয়, তবে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে মাত্র কিছুদিন আগে নাকি তিনি এই তথ্য জানতে পেরেছেন। বরাবরের মতোই ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকার তিনি বলছেন এ সকল অভিযোগ পুরোপুরি অবাস্তব। তো ঢাকার আদালতে টিউলিপ সহ আরো 20 জনের বিরুদ্ধে একটা মামলার শুনানি 11ই আগস্ট সম্ভবত কালকে থেকে শুরু হতে যাচ্ছে। সশরীরে বা ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি এই শুনানিতে অংশগ্রহণ করবেন কিনা। তিনি বলছেন যে আমি আমার আইনজীবীর কাছ থেকে আইনি পরামর্শ নিচ্ছি, আমার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটা তাদের পরামর্শে আমি নির্ধারণ করব। আদালতে হাজির হতে আনুষ্ঠানিক সমন পাননিও তিনি দাবি করে বলছেন যে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তা তিনি এখনো জানেন না। তার বক্তব্য হচ্ছে যে মনে হচ্ছে আমি যেন এক চরম অস্বস্তিকর দুঃস্বপ্নে আটকে গেছি, যেখানে আমাকে বিচারের মুখোমুখি করা হয়েছে অথচ আমি এখনো জানতে পারিনি অভিযোগটা কি বা এই বিচার আসলে কি নিয়ে। সরকার বলছে যে টিউলিপ যে দেশের নাগরিক, আমরা যদি এখানে অনেক কিছু সামনে আছি, তার বক্তব্য যে সরকার যে প্রত্যর্পণ চুক্তির কথা বলছে তিনি খোঁজ নিয়ে দেখেছেন বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে আসলে এমন কোন প্রত্যর্পণ চুক্তি নেই। আর সরকার পতনের যে সময়টা, তার বক্তব্য সেই সময়টা ছিল ঢাকায় অবস্থান করা তার পরিবারের সদস্যদের জন্য সত্যিকারের ভয়াবহ সময়। তবে ব্রিটেনে টিউলিপের স্বামী, 2 সন্তানের জীবন তাতে খুব বেশি বাধাগ্রস্ত হয়নি, তাদের জন্য সবকিছু স্বাভাবিক ছিল। আর শেখ হাসিনা প্রসঙ্গে টিউলিপ বলছেন আমি এখানে আমার খালাকে রক্ষা করার জন্য আসিনি, আমি জানি তার সরকারি দায়িত্ব কিভাবে পরিচালিত হয়েছে, কিভাবে শেষ হয়েছে তার প্রক্রিয়া নিয়ে তদন্ত চলছে। তবে আমি সত্যি আশা করি বাংলাদেশের মানুষ যে পরিসমাপ্তি চান তারা যেন তা পায়। তো তার বিরুদ্ধে যে রাশিয়ার সাথে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিশাল একটা কালো অধ্যায় সামনে আসছে ডিলের সময়, তার একটা ছবি ছিল। তো সেই প্রসঙ্গে তার বক্তব্য যে আমার খালা রাশিয়ায় সরকারি সফরে গিয়েছিলেন, আমি এবং আমার বোন লন্ডন থেকে রাশিয়ায় তার সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কোনো রাজনৈতিক আলোচনায় অংশ নেইনি, আমরা ভ্রমণ করেছি, মজা করেছি, রেস্টুরেন্টে গেছি, শপিং করছি। সরকারি সফরের শেষ দিনে সেখানে উপস্থিত সব রাজনীতিবিদদের পরিবার সদস্যদের চা পান এবং এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে ছবিও তোলা হয়েছিল। আমিও 2 মিনিটের জন্য পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। এখন এগুলো তার বক্তব্য। আদালতে শুনানি চলবে, আইনি প্রক্রিয়া চলবে।
তবে দিন শেষে টিউলিপ সিদ্দিকী দোষী সাব্যস্ত হলে তাকে ফেরানো কি সম্ভব না, কারণ জনাব তারেক রহমান কেউ বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে পারে নাই। শেখ হাসিনা সরকার অনেক লবিং টবিং করছে, আর এই ক্ষেত্রে টিউলিপ তো সেই দেশের একজন রানিং মন্ত্রী ছিলেন, পদত্যাগ করছেন। তো তার বিরুদ্ধে এই মুহূর্তে যতগুলো অভিযোগ আছে ওইভাবে কোনোটাই কিন্তু স্পষ্টত রাইট নাও প্রমাণিত হয়নি। আর বাংলাদেশের ব্যাপারে বিদেশিদের ধারণাটা কি সেটা আপনারা ভালো করে জানেন। তো দেখা যাক আসলে কি হয়। তবে আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূস এবং শেখ হাসিনার যেই কি বলে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের আসলে কি বলির পাঠা হয়েছেন টিউলিপ সিদ্দিকী? ডক্টর ইউনূস কি জিনিস বাঙালি জাতি চিনল না। এক সময় শুধুমাত্র আওয়ামী লীগের রোশানলে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময় বিএনপি বা অন্যান্য দলগুলোর যতটুকু সহমর্মিতা বা বাকি রাজনৈতিক ক্ষেত্রে যে সাপোর্টটা পাইছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর এই নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতে কেউই ছাড়ছেন না। তবে এর মাঝখানে আরো একটা সুসংবাদ হচ্ছে যে ডক্টর ইউনূস আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন। একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। এটার বক্তব্যের মিনিংস হচ্ছে তিনি ভূষিত হতে পারেন আবার নাও পারেন, তবে আলোচনায় আসতেছে ওনার নেক্সট থিওরি। যখন তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন, যেটার মূল ধারণাটা কোনটা ছিল, তার মাইক্রো ক্রেডিট ধারণা, মানে যে গ্রামীণ ব্যাংকের সিস্টেমটা, যে ক্ষুদ্র ঋণ নিয়ে কিভাবে কি করা যায়, সেই মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে অনেক দেশে তার মাইক্রো ক্রেডিট সিস্টেম চলমান আছে। সেগুলোর কারণে তিনি একটা বিপ্লব সৃষ্টি করছিলেন, আর সেখান থেকে তিনি এটা পাইছেন। এখন নতুন করে আবারও আলোচনায় যেই কারণে যে সামনে নোবেল পুরস্কারের ইস্যু আছে, সেই ইস্যুতে ট্রাম্পের নাম আবার সবার আগে, শান্তিতে নাকি ট্রাম্পের পুরস্কার দেওয়া উচিত। ডক্টর ইউনূসের জায়গাটা ভিন্ন জায়গায়, তবে আমার ধারণা তিনি এবার পাবেন না, পরবর্তীবার যদি তার ওই থিওরিটা আগে বিপ্লব সৃষ্টি করতে হবে, আলোচনায় আছে। আলোচনার প্রেক্ষাপটটা যেখান থেকে শুরু হয়েছে 2017 সালে তিনি একটা বই লিখেছেন, বা এই তত্ত্বটা অনেকে জানেন, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, মানে 3টা শূন্যের একটা পৃথিবী। এই যে তার ধারণাটা, সেই ধারণাটা 3 জিরোস থিওরি নামে পরিচিত। তো এইটাতে কি কি আছে, যেখানে আপনার 3টা জিরো দিয়ে বোঝানো হচ্ছে। এখন তার এই যে 3 জিরো থিওরি, প্রথম হচ্ছে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশনস। এখন এই ধারণাটা আসলে বাস্তবায়ন করবে কারা, এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। যেমন প্রথম তিনি যে থিওরিটার কারণে পাইছেন মাইক্রো ক্রেডিট, এইটা একটা ব্যবসায়িক সিস্টেম, যেটা অনেক দেশ বা অনেক ব্যক্তি উদ্যোগে অথবা এনজিও উদ্যোগে অনেক এটা নিয়ে কাজ করছেন। খুবই সুযোগ ছিল যে নিজেরও প্রফিট পাইলো, আর অনেকগুলা মানুষেরও কর্মসংস্থান হয়ে গেল, দারিদ্র বিমোচন হইল। কিন্তু দারিদ্রের অবসান এটা কিয়ামত পর্যন্ত আমার মনে হয় না যে মানুষের মধ্যে থেকে কমবে। দারিদ্রের সংজ্ঞাটা এক এক দেশে এক এক রকম। নাম্বার 2 হচ্ছে জিরো আপনার আনএমপ্লয়মেন্ট, এই যে কর্মসংস্থান। প্রযুক্তি যেভাবে সারা পৃথিবীতে এই মুহূর্তে আপনার সামনের দিকে যাচ্ছে, আমরা তো দেখতেছি যে কর্মসংস্থান আস্তে আস্তে এটা জিরোতে চলে যাবে, যে মানুষ সামনে কাজই পাবে না। সেখানে আপনি জিরো আনএমপ্লয়মেন্ট, এটা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু। আর বাকি হলো জিরো নেট কার্বন এমিশন, এইটা আরো অসম্ভব। কেন? পৃথিবীর অনেক দেশ, উন্নত দেশগুলো, তারা হয়তো আপনার প্রকৃতিকে বা পরিবেশের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে, কিন্তু তাদের যে অনেক কিছু কর্মকাণ্ড আছে, মহাকাশে চলে, সাগরে চলে, ভাঙারি জাহাজ বাংলাদেশে আসে, বাট প্রকৃতির তো ডিস্টার্ব করতেছে, তাদের দেশে করতেছে না, অন্য জায়গায় করতেছে। এই 3টা জিরো আসলে কখনো করা আদৌ সম্ভব হবে না। আর কোন দেশ সেটা করলে এটার ক্রেডিট ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেবে কিনা, সেইটাও একটা মানে বক্তব্য আছে। এখন তিনি কিভাবে এই 3 জিরোকে বাস্তবায়ন করতে হবে, এটা নিয়ে তিনি কি লিখছেন আমি আসলে পড়ি নাই, জানিও না। তবে টাইটেল দেখে মনে হয়েছে এটা একটা অসম্ভব ইস্যু। আসলে নোবেল কিন্তু এরকম বড় বড় কাজের জন্য পায়, যেটা অসম্ভব ইস্যু। আপনার কি মনে হয় যেটা বাস্তবায়ন হবে আগামী 2-4-5 বছরে ডক্টর ইউনূসের জীবদ্দশায়? আমার মনে হয় না। আবার পাইলেও পাইতে পারেন যে থিওরিটার জন্যই তাকে দেওয়া হইতে পারে, যে সমস্যা নাই, থিওরি দিছে আমরা রাখলাম। পৃথিবী আগামী দিনে একটা থিওরির উপরে হাঁটবে, উন্নত দেশগুলা, যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূসের থিওরিতে আজকে আমেরিকা 3 জিরোতে আছে, কানাডা 3 জিরোতে আছে, অথবা মানে বিভিন্ন দেশ যারা উন্নত দেশগুলো আছে তারা আবার চিন্তা করলে করতেও পারে।